হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে যাচ্ছি স্কুল টেস্ট পেপার, যেটা আমাদের পশ্চাৎ থেকে ফ্রিতে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। সেই টেস্ট পেপারের 25 থেকে 26 সালের জন্য ফিজিক্যাল সায়েন্সের পার্টটা। ঠিক আছে, চলো ফিজিক্যাল সায়েন্সের প্রথম স্কুল 237 পাতায় আছে। 237 পাতায় প্রথম যে স্কুলটা আছে সেই স্কুলটা আজকে আমরা শুরু করব। তো কী বলছে প্রথম স্কুলের প্রথম কোশ্চেন, কী বলছে দেখো। প্রথম স্কুলের প্রথম কোশ্চেন বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন হয়। বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন? উত্তর হবে মেসোস্ফিয়ার। উত্তর কী হবে? উত্তর হবে মেসোস্ফিয়ার। 2 নম্বর বলছে পার্শ্ববর্তী পিভি লেখচিত্র অনুযায়ী T1 ও T2 এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক? কী হবে এটার উত্তর? এটার উত্তর কিন্তু T2, কিন্তু এখানে বোঝা যাচ্ছে T2 এর মানটা কিন্তু বড় তুলনামূলকভাবে কার থেকে? T1 এর থেকে, তাই না? তাহলে T2 এর মান বড় হবে T1 এর থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছি দেখো। গ্যাসের বাষ্প ঘনত্ব D এবং আণবিক ভর M হলে নিচের কোনটা ঠিক? আমরা জানি যে M = কী হয়? M = 2D হয়, তাই তো? M = 2D। সেখানে M = 2D প্রথমে আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে তরলের কত প্রকার তাপীয় প্রসারণ আছে? তরলের ক্ষেত্রে 2 রকম তাপীয় প্রসারণ হয়, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে কিন্তু আপাত। ঠিক আছে, তাহলে 2 রকম আছে প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তারপরে কী বলেছে দেখো, নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা বনাম আপতন কোণ আই এই লেখচিত্রটা কোনটি হবে? দেখে নাও এটার উত্তরটা। এই যে হচ্ছে তোমার ডেল্টা এবং আয়ের মধ্যে যে গ্রাফটা, সেটা কিন্তু অনেকটা এরকম ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তো এটা আমাদের অপশানে কোন অপশানে আছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তারপরে কী বলেছে দেখো, যে যদি প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার 81 গুণ হয়, তবে তার তরঙ্গদৈর্ঘ্য বিক্ষিপ্ত তরঙ্গদৈর্ঘ্যের কত গুণ হবে? দেখে নাও উত্তরটা কী হবে। তো উত্তরটা দেখে নাও কী বলেছে। আমরা জানি যে আলোর তীব্রতা কী হয়? প্রপোর্শনাল হয় 1/λ⁴, ল্যামডা মানে তরঙ্গদৈর্ঘ্য, ল্যামডা মানে তরঙ্গদৈর্ঘ্য, আর আই মানে হচ্ছে তীব্রতা, আলোর তীব্রতা। তো বলছে আই প্রপোর্শনাল 1/λ⁴, আই = k/λ⁴ করতে পারি আমরা। এখন আমাদের বলেছে প্রাথমিক আলো যেটা বলছে, প্রাথমিক তীব্রতা যেটা বলেছে আমাদের প্রাথমিক আলোর তীব্রতা, তাকে আমরা কী ধরছি? অন দিয়ে ধরছি, আয়ন। প্রাথমিক আলোর তীব্রতা তাকে আমরা কী দিয়ে লিখছি? তাকে আমরা লিখছি আয়ন দিয়ে। তো আয়ন মানে কি? k/λ, আচ্ছা আই হচ্ছে k/λ⁴। ল্যামডা ওয়ানটা কি? ল্যামডা ওয়ান কিন্তু প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা ওয়ান মানে হচ্ছে প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান। ওকে, এখন আমরা বলতে পারি যে আমরা বিক্ষিপ্ত আলো আমরা লিখে দিয়েছি I2 মানে কি? বিক্ষিপ্ত আলোর তীব্রতা যদি I2 হয়, তাহলে I2 = k/λ⁴। λ2 হচ্ছে বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য। λ2 কি? বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য। λ2 হচ্ছে বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য। ঠিক আছে, এখন কি বলছে দেখো, এখন বলছে যে যদি প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার 81 গুণ হয়, অর্থাৎ বিক্ষিপ্ত আলোর তীব্রতা I2, তার 81 গুণ বলছে প্রাথমিক আলোর তীব্রতা। যদি আমরা এটা লিখতে পারি, তাই তো? মানে I1 = 81 × I2। তাহলে আমি এখানে যেটা করলাম, এখন আমরা যেটা এখানে করেছি সেটা হচ্ছে I1কে I2 দিয়ে ভাগ করেছি। I1/I2 = কত হবে? তাহলে আয়নের যে পুরো মানটা এখানে বসিয়েছি, I2 এর যে মানটা সেটা এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে জাস্ট এই তলার পাটটাকে উল্টে দিয়েছি। তাহলে কত হচ্ছে? λ2⁴, কে কেটে যাচ্ছে, তাহলে λ2⁴/λ1⁴। তাহলে এই 2⁴টাকে বাইরে দিয়ে দিলাম, λ2/λ1⁴। তাহলে এখানে আমরা কী করছি? I1/I2, আয়নের জায়গায় কী লিখতে পারি আমরা? আয়নের জায়গায় লিখতে পারি 81 I2। এখানে তাই লিখলাম 81 I2/I2। I2 কেটে যাচ্ছে, মানে উপরে 81 পড়ে থাকছে, তাহলে কিছু নেই, মানে 1 আছে, λ2/λ1⁴। তাহলে এখান থেকে আমরা করতে পারি দেখো, 3 3 হয় 3 9 27, 3 7 81। তাহলে আমরা এটা 3/1⁴ লিখতে পারি। আমরা কী করতে পারি? 3/1⁴ = λ2/λ1⁴। পাওয়ার কেটে যাচ্ছে, কেটে গেলে কত পড়ে থাকবে? 3/1 = λ2/λ1। তাহলে λ2 মানে কত? কোনাকুনি গুণ করো, তাহলে 3λ1। আমাদের চেয়ে কী বলেছে দেখো উত্তরটা, বলেছে তবে তার তরঙ্গদৈর্ঘ্য বিক্ষিপ্ত তরঙ্গদৈর্ঘ্যের কত গুণ? অর্থাৎ যে গুণটা বিক্ষিপ্ত তরঙ্গদৈর্ঘ্য, অর্থাৎ λ2 এর সঙ্গে থাকতে হবে। তাহলে λ2 এর সঙ্গে আছে, তাহলে এটা 1/3 হয়ে যাবে। λ1 মানে কত? 1/3 λ2, তাহলে 1/3 গুণ হবে। ঠিক আছে, এটা হলো গুছিয়ে না লিখতে হলে উত্তর আসবে না। তাহলে এটা কত হবে? 1/3। উত্তর হবে 1/3 গুণ। আশা করি বোঝা গেল। বলে যে পাশের চিত্রের সময়টির তুল্য রোধ বের করো। কী আছে দেখো, চিত্রটা আমি একবার এখানে আঁকছি। এরকম একটা চিত্র দিয়েছে, পাশের চিত্রটা তুল্য রোধ বের করতে বলছে। তো দেখে নাও,
পাশের চিত্রটা তুল্যরোধ কী হবে, একটু বেশি এক হয়ে গেছে। তো তুল্যরোধ প্রথমটা বলেছে 1 ওহম, তারপরটাও বলেছে 1 ওহম, ঠিক আছে। তো এটাও 1 ওহম, এটাও যদি 1 ওহম হয় তাহলে আমাদের আরপি এর সূত্র কী, যে R1 ইন্টু R2 মানে 1 ইন্টু 1 বাই 1 প্লাস 1, তার মানে 1/2 মানে 0.5 ওহম। 0.5 ওহম, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে প্রদত্ত কোনটি সঠিক, 1 ওয়াট সমান কোনটা বোঝাচ্ছে, ঠিক আছে। 1 ওয়াট সমান প্রদত্ত কোনটা বোঝাচ্ছে, তাহলে 1 ওয়াট মানে কি, ওয়াট 1 ওয়াট, ওয়াট মানে আমরা যে পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই জানি, তার মানে হচ্ছে আমরা বলতে পারি 1 ওয়াট সমান সমান কত হবে, 1 ভোল্ট ইন্টু কত, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার এএমপি, তাই তো, মানে ভি ইন্টু এ আছে, মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে ভরের সঠিক ক্রম কোনটি, কার ভর সবথেকে বেশি হয়, এর চারটের মধ্যে কোনটা সঠিক হবে। দেখে নাও, আলফার মান সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে কিন্তু গামা হয়। বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কত জোড়া মৌলকে ক্রমবর্ধন পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়নি, কত জোড়া মৌলকে ক্রমবর্ধন পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়নি, 4 জোড়া মৌলকে। কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে, এর মধ্যে কোনটাতে সমযোজী দ্বিবন্ধন আছে, এটা হচ্ছে 11 দাগের অপশান CO2, কার্বনের সঙ্গে কিন্তু আছে, ঠিক আছে, এটা কিন্তু দ্বিবন্ধন আছে, ঠিক আছে, সমযোজী দ্বিবন্ধন CO2 কার্বন ডাইঅক্সাইডে, CO2 কার্বন ডাইঅক্সাইডে কিন্তু সমযোজী দ্বিবন্ধন আছে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 20 ml H2 উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে, দেখে নাও উত্তরটা কী হবে, দেখে নাও। তো বলছে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 20 ml বলেছে হাইড্রোজেন, আর অ্যানোডে কতটা অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে। তো দেখে নাও আয়তন কত হবে, কী হয়, আয়তন কত হবে কিন্তু ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন H2 এবং O2 গ্যাসের আয়তনের অনুপাত কত হয়, 2:1, তাই তো। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের, দেখে নাও হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত হয়, হচ্ছে 2:1। তার মানে অক্সিজেন কত হবে, এটা যদি 20 ml হয়, তাহলে এটা যদি 20 ml হয় তাহলে নিঃসন্দেহে এটা হলো 10 ml হতে হবে, তার অর্ধেক হতে হবে, তাহলে উত্তর হবে 10 ml। আশা করি বোঝা গেল। বলছি ওলিয়ামের H2SO7 এর রাসায়নিক নাম কি, পাইরো সালফিউরিক অ্যাসিড, মনে থাকবে, পাইরো সালফিউরিক অ্যাসিড। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে নীলবন্ধের কপার সালফেট দ্রবণে আয়রন ন্যানো নিমজ্জিত করলে নিমজ্জিত অংশের পৃষ্ঠতলে লাল ধাতব কপারের আস্তরণ সৃষ্টি হয়, এর কারণটা কি, কারণ হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কপার আয়রনের নিচে অবস্থিত হয়, তার জন্য কিন্তু আমাদের এটা তো লাল ধাতব কপারের আস্তরণ সৃষ্টি হয়। তারপরে বলেছে দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি, আমরা জানি যে C2H6 যেটা, সেটা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। একটা প্রশ্ন আসে যে C2H6 এর সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন, এর মধ্যে দ্বিবন্ধন দেখা যায় তাই। তো এরপরে কোশ্চেন কী বলেছে, গ্রুপ বি এর কোশ্চেন কী বলেছে, যে কয়লার তাপন মূল্য 15,000 কিলোজুল পার কেজি বলতে কী বোঝো। তো উত্তর কী হবে, যে 1 কেজি কয়লা দহন করলে, এখানে রাষ্ট্রটাকে লিখবে 15,000 কিলোজুল বাই কেজি, কিন্তু এই কেজি মানে 1 কেজি, তাহলে আমরা বলতে পারি 1 কেজি যদি আমি কয়লাকে দহন করলে আমার 15,000 কিলোজুল তাপশক্তি কিন্তু পাওয়া যাবে। এটার মানে কিন্তু এটাই, যে কী বললাম, 1 কেজি যদি আমি কয়লা বলেছে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি কি, যে 1 কেজি কয়লা যদি আমরা দহন করি তাহলে কিন্তু আমাদের 15,000 কিলোজুল আমাদের কিন্তু তাপশক্তি এখান থেকে উৎপন্ন হবে। আশা করি বোঝা গেল। দেখো নেক্সট কী বলেছে, যে সৌরশক্তির ব্যবহারের একটা অসুবিধা উল্লেখ করো। দেখো সৌরশক্তির ব্যবহারের একটা অসুবিধা, সবচেয়ে বড় যে অসুবিধা হলো মেঘলা দিনে কার্যকর নয়। কী হয়, মেঘলা দিনে কার্যকর নয়, তাই তো, কারণ মেঘলা দিনে কিন্তু আমরা সৌরশক্তি পাই না, ফলে হচ্ছে সূর্যের আলো পাই না, সূর্যের আলো না পেলে কিন্তু সৌরশক্তি জ্বলবে না। পাশের বিবৃতির সত্যতা মিথ্যা লিখতে হবে। পাশের বিবৃতিটি বলছে অভিকর্ষের বিপরীতেও ব্যাপন হতে পারে, এটা কিন্তু সত্য আছে, যে অভিকর্ষের ব্যাপন কিন্তু ব্যাপনের একটা বৈশিষ্ট্যের মধ্যে আসে এটা, যে অভিকর্ষের বিপরীতেও কিন্তু ব্যাপন হয়। পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণে গ্যাসের ঘনত্বের সমীকরণ কত হবে, পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণে গ্যাসের ঘনত্বের সমীকরণ কী হবে। তো দেখে নাও কী হবে এটা, দেখো পিভি ইজিক্যাল টু এনআরটি, তাহলে ভি মানে কত হবে, ভি মানে হচ্ছে এনআরটি বাই কিন্তু পি হবে। আবার আমরা জানি ঘনত্ব, এই ঘনত্ব মানে কি, ঘনত্বকে আমরা ডি দিয়ে লিখি, এই ঘনত্ব মানে কিন্তু ভর বাই আয়তন, তাই তো, তাহলে ভরের জায়গায় ভর থাক এম, আর আয়তন মানে কত, আয়তন মানে হচ্ছে এনআরটি বাই কিন্তু পি, তাহলে এই পিটা কিন্তু উপরে চলে যাবে, তাহলে কত হবে পিএম বাই এনআরটি, তাই তো। তাহলে আমরা ডি ইজিক্যাল টু, বা গ্যাসের ঘনত্ব ডি ইজিক্যাল টু পিএম বাই এনআরটি বলতে পারি। তাহলে উত্তর কত হবে, পিএম বাই এনআরটি।
বলছে ফাইনাইট স্কেলে পরম শূন্য বিন্দুর মান কত, -459.67 আছে 6-7 ডিগ্রি ফাইনাইট, 6-7 ডিগ্রি ফাইনাইট। তাপ পরিবেদনাঙ্কের মাত্রা সংকেত কী হবে? তাপ পরিবেদনাঙ্কের মাত্রা সংকেত হচ্ছে ML আছে T-3 T-3 θ-1, ঠিক আছে, T-3 θ-1, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে সবসময় মাত্রাটাকে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবে। কী সত্ত্বে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? মনে রাখবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কী সত্ত্বে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে। উত্তর হবে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্ক থেকে বেশি হতে হবে। পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক কী বললাম, যে পারিপার্শ্বিক কী সত্ত্বে বলেছে, উত্তরে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্কের থেকে যদি হচ্ছে বেশি হয়, তাহলে কিন্তু উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে। কোনো মাধ্যমে আলোর বেগ এত হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? দেখো কোনো মাধ্যমে আলোর বেগ এত বলেছে, তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে করতে হয়। আমরা জানি যে মিউ ইকুয়াল টু কী হয়, C/V। সি মানে শূন্যের স্থানে আলোর বেগ, মানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর যে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড। 10⁸ 10⁸ কেটে যাবে, 3/2 মানে 1.5। কত হবে তাহলে? 1.5। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? 1.5। লেন্সের এসনেলের সূত্রের সীমাবদ্ধতা উল্লেখ করো। এসনেলের সূত্র লম্বা আবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসনেলের সূত্রটা হচ্ছে লম্বা আবর্তনের ক্ষেত্রে, কিন্তু এসনেলের সূত্র প্রযোজ্য নয়। কি বললাম? লম্ব আবর্তনের ক্ষেত্রে লম্ব আবর্তন লিখলেই বোঝা যাবে। লম্ব আবর্তনের ক্ষেত্রে এসনেলের সূত্রটি প্রযোজ্য হয় না। বিভব প্রভেদ এবং রোধাঙ্কের অনুপাতের মাতৃসংকেত কী হবে? বিভব প্রভেদ এবং রোধাঙ্কের অনুপাতের মাতৃসংকেত দেখে নাও কীভাবে করতে হবে এটা। সূত্রটা দেখে নাও। আমরা জানি যে R = ρL/A। আর মানে রোধ, মানে রোধাঙ্ক, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, এ মানে ক্ষেত্রফল। আবার আমরা জানি V = I, আর সেখান থেকে R = V/I। তাহলে R এর এই মানটা V/I-টা যদি আমি এখানে ইনপুট করি, এই জায়গাটা R এর জায়গায় করতে পারি, তাহলে V/I = ρL/A। আমার বের করতে হবে বিভব প্রভেদ বাই রোধাঙ্ক, তাহলে আইটা ওই পাশে চলে যাবে, রো এদিক চলে আসবে, তাহলে V/ρ = I × L/A। I × L/A যদি হয়, তাহলে এবার দেখো V/ρ যে এর অনুপাতের রোধাঙ্ক বের করতে বলেছে, এই অনুপাতের মাত্রা। তাহলে আয়ের মাত্রা তো I বসালাম, স্মল এর মাত্রা ক্যাপিটাল L, এ মানে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মাত্রা কিন্তু L²। তাহলে L আর L² কাটাকাটি করলে তলাটা L পড়ে থাকবে। তাহলে I × L⁻⁻1 হবে, কারণ একটা 1/L পড়ে আছে, I/L থাকার জন্য একটা L উপরে উঠে যাবে, পাওয়ার মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে I/L⁻⁻1। এই কিন্তু আমাদের উত্তর হবে। তো কত হবে? I/L⁻⁻1 থার্ড ব্র্যাকেটের মধ্যে। জুল পার কুলম্ব কোন ভৌত রাশির একক? জুল পার কুলম্ব কোন ভৌত রাশির একক? লিখে নাও যে জুল পার কুলম্ব হচ্ছে বিভব প্রভেদের একক। বিভব প্রভেদের একক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলেছে? বালুর চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? কী হয়? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, তড়িৎ শক্তি কনভার্টেড টু যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়, ঠিক আছে। যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী হবে তাহলে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু, দেখো এই চারটে উত্তর কী হবে? ডুরালুমিন। তারপরে কী আছে? তরল সন্ধিগত মৌল ক্যালামাইন। এখানে কী আছে? জিঙ্ক, মার্কারি। তারপরে কী আছে? ম্যাগনেসিয়াম, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো দেখে না উত্তরগুলো কী কী হবে পরপর। তো বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী হবে? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ডুরালুমিন কী হবে? ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম, আর ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম। তরল সন্ধিগত মৌল সেটা কী হবে? সে মার্কারি। আর ক্যালামাইন হচ্ছে জিঙ্ক, ঠিক আছে। তারপর 12 থেকে কী বলছি দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তরিজৈব যৌগের নাম বলো। তো খাদ্যে দৈনন্দিন জীবনে ব্যবহার করা তরিজৈব যৌগ হচ্ছে খাদ্য লবণ বা NaCl। তো বিজলীকরণের সময় অ্যানোড এবং ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া হয়? অ্যানোড এবং ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া হয় সেটা আমাদের লিখতে হবে। তড়িৎ বিজলীকরণের সময় অ্যানোডে কী ঘটে? অ্যানোডে কিন্তু জারণ ঘটবে। অ্যানোডে কী হবে? অ্যানোড প্রথমে জারণ, ঠিক আছে। আর ক্যাথোডে কী হবে? বিজারণ। অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম হলো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH। এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ ব্যবহার করা হয়? ডিসি ব্যবহার করা হয়, ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয়, ঠিক আছে। নেসলার দ্রবণ দ্বারা কোন গ্যাসকে শনাক্ত করা হয়? নেসলার দ্রবণ দ্বারা আমরা অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারি। NH
3 বলছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া H2S 2 প্রকার লবণ উৎপন্ন করে, তার একটি সমিত লবণ হলে অপরটি কোন প্রকার লবণ? অপরটি কিন্তু অবশ্যই আম্লিক লবণ হবে। একটা সমিত লবণ হলে অপরটা অবশ্যই আম্লিক লবণ। তারপর বলছে একটি নাইট্রোজেন গঠিত জৈব সারের নাম বলো। অবশ্যই ইউরিয়া, সবাই জানি আমরা, এটা বহুবার করা হয়েছে। অবশ্যই সেটা ইউরিয়া হবে। CH3CH2 COOH এর ইউপ্যাক নাম কী হবে? ইউপ্যাক নাম প্রোপানোয়িক অ্যাসিড। আর হচ্ছে লাস্টে CH থাকলে ওইক অ্যাসিড হয়, এর নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। কী করে নামটা প্রোপানোয়িক হলো? যদি দেখতে চাও আমাদের আগের ভিডিও করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তবুও আমি এখানে একবার বলে দিচ্ছি। CH3CH2 COOH, তাই তো? এই হচ্ছে আমাদের অ্যাসিডের সংকেত আছে, তাই তো? CH3CH2 COOH, তাহলে কার্বন আছে কটা? 1 2 3টে, উল্টো দিক থেকে গুনতে হয়। 1 2 3, এই 3টে কার্বন থাকে, তার জন্য পুরো বসে। প্লাস প্রত্যেকের মধ্যে কী আছে? এক বন্ধন আছে, তাহলে কী হবে? ANই বসবে, ঠিক আছে? প্লাস কী হবে? প্লাস এখানে কী আছে দেখো, লাস্টে COOH থাকার জন্য আমাদের আছে কার্যকরী মূলকের জন্য কী হবে? ওইক অ্যাসিড যুক্ত হবে, OIC, ওইক অ্যাসিড, এই কথাটা যুক্ত হবে। এক একটার জন্য এক এক রকম বসে। তাহলে দেখো প্রোপানোয়িক, এখানে লাস্টে বাদ চলে যায়, তাহলে PROPA, প্রোপাএন, তারপরে ইটা বাদ চলে যাবে, তাহলে এটা যুক্ত হয়ে যাবে OIC, প্রোপানোয়িক অ্যাসিড। বোঝা গেল? তাই কিন্তু আমাদের এটা ইউপ্যাক নামকরণ। এই ইউপ্যাক নামকরণ কীভাবে করতে হয় আমাদের একটা শর্ট ভিডিও আছে, 2 মিনিটের মধ্যে শেখানো আছে, বা একটা ছোটোখাটো একটা ভিডিও দেওয়া আছে 2-3 মিনিটের, তোমরা সেটাও কিন্তু দেখে নিতে পারো। সেখানে ডিটেলস বলে দিয়েছি, এবং ওই ভিডিও দেখার পর তোমাদের একটাও ইউপ্যাক নামকরণ আটকাবে না, এরা গ্যারান্টি আমি দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ইউপ্যাক নামকরণ তৈরি করার পদ্ধতি, ঠিক আছে? প্রোপানোয়িক অ্যাসিড। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে ইথানল যৌগটির সংকেত লেখো। ইথানল যৌগটির সংকেত হচ্ছে CH3CHO, ঠিক আছে? CH3CHO, এটা হচ্ছে ইথানলের হচ্ছে যৌগটির সংকেত। আর টেট্রাফ্লুরো ইথিলিনের সংকেত। ইথিলিন কোন পলিমারের মনোমার? মনে রাখবে টেফলন, ঠিক আছে? টেট্রাফ্লুরো ইথিলিন টেফলনের মনোমার কিন্তু, ঠিক আছে? বোঝা গেল এই পর্যন্ত? দেখো নেক্সট কোশ্চেন, গ্রুপ সি এর কোশ্চেনগুলো কী কী বলেছে দেখে নাও। গ্রুপ সি এর কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন কী বলেছে গ্রুপ সিতে? প্রথম কোশ্চেন বলেছে যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। দেখে নাও উত্তরটা কী হবে। এই যে উত্তর দেওয়া আছে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা অপচয় রোধের মাধ্যমে আর বিকল্প শক্তির ব্যবহার বৃদ্ধি, এই অবধি দেওয়া আছে। 2 নম্বর উত্তর লিখতে হবে, তোমাদের এত কিছু লেখার দরকার নেই, শুধু মেন দুটো পয়েন্ট লিখে দিলে হয়ে যাবে। নিম্নলিখিত উপায়গুলির মাধ্যমে আমরা জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করতে পারি। 1 অপচয় রোধের মাধ্যমে, 2 বিকল্প শক্তির ব্যবহার বৃদ্ধি। মানে এখান থেকে এই অবধি লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, শুরু থেকে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে দেখো যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন যদি 900 সেন্টিমিটার কিউব হয়, তাহলে STP ওই গ্যাসের আয়তন কত হবে? তো দেখে নাও এটার উত্তর কী হবে। এটার উত্তর দেখে নাও কী হবে। এই দেওয়া আছে এখানে, বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কী হবে? 3.2 এর কোশ্চেনটা। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 + 2 মানে 300 কেলভিন। P1 মানে 760 mmHg চাপ, V1 900। STPতে বলেছে তার জন্য T2 এর মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 কেলভিন। P2 বলেছে 760 mmHg, কারণ আমাদের যে STPতে বলা মানে কিন্তু তার মান এই দুটো কিন্তু কমন। STP বলা মানে এই দুটো কিন্তু কমন ভ্যালু। আর V2 মান জিজ্ঞাসা করেছে। এবার আমরা দেখতে পাচ্ছি কি যে P1 মানে কত? 760 mmHg, P2 কত? 760 mmHg। তার মানে কি, যেহেতু চাপের মান সমান, তো এই 40 সূত্র অ্যাপ্লাই করবো। V1/V2 = T1/T2। সেখানে V2 মান বের করলে V1 × T2/T1, মানগুলো বসানোর হলে দেখা যাচ্ছে কত হচ্ছে, এটা 819 সেন্টিমিটার কিউব হবে, 819 সেন্টিমিটার কিউব। বোঝা গেল? এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এর অথবা যে কোশ্চেনটা দিয়েছে দেখে নাও। তারপরে কোশ্চেনটা কী বলেছে দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 570 mm চাপ, এটা mmHg চাপে হবে কিন্তু, mmHg চাপে 2.2 গ্রাম একটি গ্যাসের আয়তন 1.64 লিটার হলে গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। আর এর মানটা বলে দেওয়া আছে এখানে। তো দেখে নাও অঙ্কটা কীভাবে করতে হবে। অঙ্কটা এই যে T1 কত বলে দেওয়া আছে, T1 বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে 300 কেলভিন। P1 560 mmHg চাপ বলেছে, তাই তো? তাহলে কত হবে, এই 560 mmHg থেকে আমরা যদি ATM করতে যাই, তাহলে 570 বলেছে, এই 570কে আমার 560 দিয়ে
ভাগ করতে হবে, 760 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে এটা কিন্তু কনভার্টেড টু এটিএম, এমএমএইচজি থেকে এটিএমে হয়ে যাবে। তারপরে কী বলেছে, ডব্লুর মান বলেছে 2.2 গ্রাম, ভি এর মান 1.64 লিটার, আর এর মান বলে দেওয়া আছে। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এর মানে কি ডব্লু বাই এম আরটি, তাই তো? তাহলে পিভি ইকুয়াল টু ডব্লু বাই এম আরটি, সেখান থেকে এম এর মান যদি বের করতে বলা হয় তাহলে ডব্লু আরটি বাই পিভি হবে। ডব্লুর মান 2.2, আর এর মান 0.082, টি এর মান 300, পি এর মানটা দেখো 570 বাই 760, ওই মানটা এখানে যা ছিল অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছি। এই সুন্দর সুন্দর কাটিনি, প্রথমে কেটে দিয়েছিলাম ভুল করে, পরে আবার যা ছিল তাই রেখে দিয়েছি। তুমি এখানেও কেটে দিতে পারো, যেমন ব্যাপার। আর ভি মানে 1.64, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তার মান আসবে 44। তোমার বইটাতে উত্তর 40 দেওয়া আছে, কিন্তু সেটা ভুল উত্তর আছে। 44 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরে কী বলেছে দেখো, বলছে বিবর্ধক কাজ হিসাবে উত্তল লেন্সকে কীভাবে ব্যবহার করবে তাই রশ্মিচিত্র এঁকে দেখাও। দেখে না উত্তরটা কী হবে। রশ্মিচিত্র এটা তোমাদের রাখতে হবে, আর ভেতরেরটা একটু ভালো করে পড়ে নিয়ে শর্টকাট লেখার চেষ্টা করবে। এবং বেসিক্যালি যেটা করতে হবে সেটা হলো এটা তোমার রাখতেই হবে, ঠিক আছে? বিবর্ধক কাজরূপে উত্তল লেন্সের ব্যবহার, রশ্মিচিত্র, এটা কিন্তু বহুবার কিন্তু বহু স্কুলে আমি দেখেছি এই প্রশ্নটা আসছে। এবারের জন্য তোমার 2026 সালে যারা, তার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এবারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন কী বলেছে, যে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা দেখে নাও। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র এই যে কী দেওয়া আছে, বলছে ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যে যাতে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তবে এই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আর একটা তারপরে দেখো বলেছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। তাই এটা দেখো দেখে নাও। এটা কিন্তু এটা 2026 সালের জন্য না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলতে পারো। এটা তোমার আমি সাজেশান দিচ্ছি। এটাও কিন্তু বহু জায়গায় বই স্কুলে আমি পেয়েছি। কী বলেছে, যে বামহস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যম এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। বোঝা গেল? সঙ্গে কিন্তু এই পাশে যে চিত্রটা আছে, এই যে তলায় যে চিত্রটা আছে, এই যে এটা কিন্তু এঁকে দেবে, মানে 3টে দাগ এঁকে দেবে এইভাবে, ঠিক আছে? 3 দাগ এঁকে দিয়ে কোনটা কী নির্দেশ করছে এটা লিখে দেবে, ঠিক আছে? বোঝা গেল কী বললাম আমি? তারপরে দেখো বলেছে যে অষ্টসূত্রের সংজ্ঞা দাও। অষ্টসূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের নাম। দেখো অষ্টসূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের নামটা আগে বলে দিই। অষ্টসূত্রের ব্যতিক্রম দেখা যায় বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, আর একটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড BF3। এই দুটোর মধ্যে কিন্তু অষ্টসূত্রের ব্যতিক্রম দেখা যায়। তাহলে এখন হোয়াট ইজ দ্য অষ্টক সূত্র সেটা তোকে বলছি। নিউল্যান্ডের অষ্টক সূত্র কী বলছে, এই এখান থেকে যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয়। এটাই কিন্তু আমাদের অষ্টক সূত্র। পারলে দু একটা উদাহরণ দিয়ে দেবে এখান থেকে, ঠিক আছে? এবং এটা লিখবে কিন্তু নিউল্যান্ড কিন্তু প্রথম 1863 খ্রিস্টাব্দে অষ্টক সূত্র প্রবর্তন করেছিলেন, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন কী বলছে, সি এবং সিএল এর পারমাণবিক সংখ্যা যতক্রমে এত এবং এত হলে 6 এবং 17 CCl ফোর অনু লুইস ডট চিত্র দেখাও। CCl অনু লুইস ডট চিত্র দেখে নাও। এই আছে CCl অনু লুইস ডট চিত্র, এই যে এখানে তলায় আছে আমাদের, এই যে CCl4, তাই তো? সি এই পাশে একটা সিএল, এই পাশে সিএল, এই পাশে সিএল, এই পাশে একটা সিএল, 4টে সিএল হবে, ঠিক আছে? তো এখানে দেখো কার্বনের 7টার মধ্যে একটার সঙ্গে মানে ক্লোরিনের 7টার সঙ্গে এই পাশে 6টা আছে বা এখানে একটা আছে, এই একটা এবং কার্বনের 4টের সঙ্গে 4টে সিএল বন্ডিং করছে, বন্ডিং করে কিন্তু যে CCl4 তৈরি করছে, কার্বন টেট্রাক্লোরাইডের অণুর গঠন তৈরি করছে। আশা করি বোঝা গেল লুইস ডট চিত্রটা। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, বলেছে যে HCl একটি সমযোজী যৌগ, এবং HCl যদি একটা সমযোজী যৌগ হয় তাহলে বলছে যে তা সত্ত্বেও জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? HCl সমযোজী যৌগ তবু তড়িৎ পরিবহন করে কেন, তাই তো? দেখে না, এটা উত্তর কিন্তু এখান থেকে লিখতে হবে, ঠিক আছে? এটা এই প্রশ্নের উত্তর কিন্তু সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করতে পারে। উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। একই কোশ্চেন, HCl একটা সমযোজী যৌগ তবুও সে কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারছে, তাই তো? তো এটার উত্তরটাই লিখে দেবে সবটাই, ঠিক আছে? আশা করি বোঝা গেল। আমি এটা দেখো লেখাও আছে WBHA ABTA দুটো বইতে আমি এটা পেয়েছিলাম। 2026 সালের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আবার দেখো তোমাদের স্কুল টেস্ট পেপার সেখানেও কিন্তু পাচ্ছি, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে কী বলেছে, যে লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কী? দেখো লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, ঠিক আছে? লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া বলছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। আর 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়ার বর্ণহীন তরলে পরিণত হয়, একে তরল অ্যামোনিয়া বলা হচ্ছে। লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী আর তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়।
ঠিক আছে, এটাই কিন্তু লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। তারপরে কোশ্চেন কী বলেছে যে ইউরিয়া প্রস্তুতির প্রয়োজনীয় বিকারক এবং শর্তগুলো আলোচনা করো। মানে ইউরিয়া শিল্প প্রস্তুতি তোমাদের প্রত্যেকের বইতে এটা পেয়ে যাবে। H2 যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক আগে যে ইউরিয়ার শিল্প উৎপাদন, ঠিক আছে, কোথায় পাবে এটা? ইউরিয়ার শিল্প উৎপাদন এখানেই পেয়ে যাবে। এই নীতি, বিক্রিয়া এবং প্রথম ধাপ দ্বিতীয় দুখানা ধাপে কিন্তু বিক্রিয়াটা হয় একদম এই পর্যন্ত। আমি বলবো এটা কিন্তু পুরোটা মুখস্থ করে ফেলবে। এখানে কোশ্চেন যা দিক না কেন তোমরা কিন্তু এটা পুরোটা মুখস্থ করবে। ইউরিয়ার শিল্প উৎপাদন তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটাই চেয়েছে এখানে, ঠিক আছে, এটাই ভেঙে চুরে চেয়েছে। তোমাদের পুরোটা হয়তো কখনো লিখতে হবে না, কিন্তু তোমাদের দুটো বিক্রিয়া বিভিন্ন কাজে লাগবে। এই বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা বিভিন্ন কাজে লাগবে, ঠিক আছে। শুধু তাই নয়, তোমাদের এই যে নীতিটা মানে অ্যাকচুয়ালি এর মধ্যে না প্রচুর শর্ট কোশ্চেন আসবে এক কথায়। তাই জন্য তোমাদের বলবো পুরোটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, সঙ্গে ব্যবহারটাও পড়ে রেখো। কারণ এখানে কালাজারের ওষুধ ইউরিয়া, স্ট্রিপামাইন, ঘুমের ওষুধ বারবিটিউরেট, এগুলো কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে আসে। নাইট্রোজেন গঠিত একটা সারের নাম বলো যা কৃষিকাজে ব্যবহার করা হয়, অবশ্যই ইউরিয়া, ঠিক আছে। এই স্কুলেই ছিল এই কোশ্চেনটা। তো এখানে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, শর্ট কোশ্চেন। তারপরে বলেছে খোলা বাতাসে কপার নির্মিত যদি আমরা পাত্র রেখে দিই তাহলে বলছি সবুজ ছোপ পড়ে কেন? এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি লাস্ট দিনকে WBSE করালাম, সেখানে পরপর দুটো স্কুলে কিন্তু এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা এখান থেকে অবধি লিখতে হবে, সঙ্গে এই বিক্রিয়াগুলো দিয়ে দিতে হবে, দিলে এখান থেকে অবধি। তামার ক্ষয় যেটা লেখা আছে যে আর্দ্রবায়ুর সংস্পর্শে দীর্ঘদিন তামা বা তামার সংকর ধাতু নির্মিত বস্তু রাখলে প্রথমে বস্তুর উপর কিউপ্রিক অক্সাইডের শুষ্ক আস্তরণ পরে অক্সাইডের আস্তরণটি বায়ুর অক্সিজেন, কার্বন অক্সাইড এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় সবুজ বর্ণের ক্ষারীয় কপার কার্বনেটে পরিণত হয়, ফলে সেটি আস্তরণটি সবুজ বর্ণ ধারণ করে। বিক্রিয়া দেওয়া আছে দুটো বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া যেভাবে অ্যাজ ইট ইজ সেইভাবে লিখে দেবে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে রূপান্তর ঘটাও যে C2H2 থেকে C2H6 তৈরি করা, ঠিক আছে। C2H2 থেকে C2H6, দেখে না উত্তরটা কী হবে। C2H2 থেকে C2H6, এই যে ইথিলিন থেকে C2H2 অ্যাসিটিলিন থেকে, ওকে দেখো অ্যাসিটিলিন থেকে আমাদের ইথেন তৈরি করা। তাহলে আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে এই দুটো বিক্রিয়া লিখতে হবে। প্রথমে অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি করব, ইথিলিন থেকে ইথেন তৈরি করব, ঠিক আছে। এই যে দুটো বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া কিন্তু তোমাদের লিখে দেখাতে হবে, ওকে। এই প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দুটোই কিন্তু লিখে দেখাতে হবে। অ্যাসিটিলিন থেকে সরাসরি ইথেন তৈরি হবে, ঠিক আছে। একই রকম পদ্ধতি ডবল করতে হয়, করলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন কী বলছে যে একই আণবিক সংকেত বিশিষ্ট C3H8 এবং O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত এবং নাম লেখো। দেখো C3H8 এবং O, এদের দেখো দুটো গঠন সংকেত হচ্ছে CH3 CH2 CH2OH আর CH3 বন্ড CH বন্ড CH3। এই যে দুটো তোমার গঠন সংকেত দেওয়া আছে, এই দুটো কিন্তু মনে রাখবে। এটা কিন্তু আমি 2-3টে স্কুলে পেয়েছি এই কোশ্চেনটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, গ্রুপ ডি এর কোশ্চেন বলছে যে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। তো আদর্শ গ্যাসের সমীকরণটা খুব সহজ, দেখে নাও কীভাবে উত্তর হবে। PV = NRT সমীকরণের প্রমাণ বলেছে অ্যাকচুয়ালি, চলো দেখে দিই, বলে দিই। এই যে আদর্শ গ্যাস সমীকরণ, সেখানে তোমার উল্লেখ করতে হবে টি উষ্ণতায় পি চাপ এবং N গ্রাম অণু, কোনো অণু হচ্ছে N গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন হচ্ছে যদি V হয়, তাহলে আমরা বলতে পারি বয়েলের সূত্র অনুসারে কী হবে যে V প্রপোর্শনাল 1/P আর চার্জের জন্য V প্রপোর্শনাল T, অ্যাভোগাড্রোর V প্রপোর্শনাল N যদি হয়, তাহলে এই তিনটে সূত্রের সমন্বয় করে V প্রপোর্শনাল NT/P। এখানে কনস্ট্যান্ট আনলে কত হবে, আর হবে কনস্ট্যান্ট। তাহলে PV যে কোনাগুনি গুণ করো, তাহলে PV কত হচ্ছে NRT, গুছিয়ে লিখলে NRT। তো এটাই কিন্তু আদর্শ গ্যাস সমীকরণের কিন্তু প্রমাণ, বোঝা গেল। এটা আমি এই কোশ্চেনে প্রথমবার পেলাম, ঠিক আছে, পুরো ABT WBSE সব করার পরে এই কোশ্চেনটা আগে আমি, কিন্তু এর উপর অঙ্ক কিন্তু আসতে পারে পরীক্ষায়। এর উপরে অঙ্ক কিন্তু আজকেও আমাদের সিলেবাসে আছে, আজকে টেস্ট পেপারটা আজকে যে পেজ করছি সেই পেজেও কিন্তু আছে। এই প্রমাণটা কিন্তু আমি এতক্ষণ মানে এই এত টেস্ট পেপার করলাম, এই প্রথম পেলাম এটা। জানি না কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ধীরে ধীরে যদি আরও পাওয়া যায় তাহলে তো বোঝা যাবে যে কতটা ইম্পর্টেন্ট। তা নাহলে তাও পড়ে রাখবে। তো PV = NRT সমীকরণের এই প্রমাণটা খুব ছোটো, বেশি কিছু না, বয়েলের সূত্র, চার্জের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্রকে মার্চ করলে আমরা যে সূত্র পাই সেটাই কিন্তু আদর্শ গ্যাস সমীকরণের সূত্র, ওকে। এবং প্রত্যেকের পরিচয় দিয়ে দেবে, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা। তারপরে দেখো কী বলেছে যে STPতে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। তো দেখে নাও, তো বিক্রিয়ার সমীকরণ কী বলছে যে 2NH4Cl + CaOH গ্রুপ 2 দিয়ে তৈরি করছে CaCl2 + 2NH3 + H2O। এখন আমরা যদি এর আণবিক ভর বের করি তাহলে কত হচ্ছে 107 গ্রাম হবে। আর যদি আমরা যে কতটা অ্যামোনিয়া, তাহলে 2, বাইরে 2 আছে না, অ্যামোনিয়ার সঙ্গে বাইরে 2 আছে, তাহলে এটা 22.4 লিটার সঙ্গে 2 গুণ হবে, মানে 44.8 লিটার। তাহলে আমরা এটা বলতে পারি যে
2 মোল ছিল, 2 মোল মানে 1 মোল মানে 22.4 লিটার, 2 মোল মানে 44.8 লিটার। তাহলে 44.8 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য আমাদের 107 গ্রাম NH4CL প্রয়োজন। তাহলে আমাদের বলে যে 4.48 লিটারের জন্য অ্যামোনিয়া, তার মানে দশমিক কিন্তু একটা ঘর আগে চলে গেছে, তাই তো? তা তুমি এখানে কী করবে তাহলে? দশমিক লাস্টে ছিল এক ঘর আগে দিয়ে দেবে, তাহলে 10.7 গ্রাম NH4CL প্রয়োজন। এটা আমি শর্টকাটে করলাম, তুমি চাইলে উইকিং নেমে করতে পারো। এখানে 1 ধরে নিয়ে 107 বাই, এখানে 1 ধরে নিয়ে কত হবে তাহলে? 107 বাই কত হবে? 44.8 হবে। তারপর তুমি 4.4 লিটারের জন্য করলে এখানে কত হবে? 4.48 লিটার হতো, তাই তো? দশমিক তুলে তলায় কত হতো? দশমিক তুলে তলায় 100 হতো। আবার উপরে কী হতো? উপরে একটা 10 গুণ হতো, তাই তো? দশমিক তুলে উপরে একটা 10 গুণ হতো, এবং এখানে এইটা কেটে যেত। 10 আর এই 100 কাটাকাটি করলে তখন একটা 10 তলায় আছে, তাহলে 107 বাই তলায় 10 হতো, মানে একটা জায়গায় দশমিক, মানে 10.7। এটাই কিন্তু উত্তর আসতো, কিন্তু আমি এটা শর্টকাটে করেছি এইভাবে। ঠিক আছে, বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেন কী বলেছে? যে বাণিজ্যিক জিঙ্কে 35% ওষুধ দিয়ে আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তা লিখতে বলেছে। এই কোশ্চেনটা কিন্তু আমি বহুবার স্কুলে পেয়েছি, বহু স্কুলে পেয়েছি। দেখে নাও কোশ্চেনটা কী হবে। এই যে কোশ্চেন, আমি কিন্তু বহু স্কুলে কোশ্চেনটা পেয়েছি, যে বাণিজ্যিক জিঙ্কে 25% ওষুধ দেওয়া আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তো এই যে বাণিজ্যিক জিঙ্কের এই কোশ্চেনে দেওয়া আছে এখানে, যে বাণিজ্যিক জিঙ্কে 25% ওষুধ থাকায় বিশুদ্ধতার পরিমাণ তাহলে কতটা? তাহলে 100 থেকে 35% বাদ দিলে বাদ বাকিটা বিশুদ্ধ, মানে 65%। তাহলে 50 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ তাহলে কত হবে? 50 গ্রাম যদি টোটাল বাণিজ্যিক জিঙ্ক থাকে আমার, তার মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কত হবে? তাহলে তার 65%, তাহলে 50 × 65/100 কাটাকাটি করলে 32.5 গ্রাম। তাহলে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে সমীকরণটা হয়, তাহলে Zn + H2SO4 বিক্রিয়া করলে ZnSO4 + H2 তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে 65 গ্রাম, আর হাইড্রোজেন 2 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 65 গ্রাম জিঙ্ক থেকে আমরা কী পাচ্ছি? হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে 2 গ্রাম, তাই তো? তাহলে দেখে নাও, 65 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে কতটা? 65 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে 2 গ্রাম, তাহলে 32.5 গ্রাম, মানে 65-এর অর্ধেক দেখো এটা। তাহলে এখানে কত হবে? 2-এর অর্ধেক কত হবে? 2-এর অর্ধেক মানে হচ্ছে 1 গ্রাম, তাই তো? তাহলে 32.5 গ্রাম জিঙ্ক থেকে আমরা হাইড্রোজেন পাবো হচ্ছে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কিন্তু উৎপন্ন হবে। আশা করি বোঝা গেল। তখন নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে তড়িৎ পরিবহন এবং তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সদৃশের উল্লেখ করো। দেখে নাও, তাপের পরিবহন আর তড়িতের পরিবহনের মধ্যে সদৃশ, তাই একটা সদৃশ আর একটা সদৃশ আছে, এই দুটো সদৃশই বেসিক্যালি আছে তোমাদের বইতে। এটাও একটু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন কী বলছে? যে কোনো কঠিন পদার্থের আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক এত হলে ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্কের মান কত হবে? তো দেখে নাও, আমরা জানি কি? আমরা জানি আলফা = β/2 = γ/3। তাহলে বিটা আলফাটা আপাতত বাদ দাও, কোনো কাজে লাগছে না। তাহলে বিটার মান বের করতে বলছে, তাহলে 2 গামার সঙ্গে চলে যাবে, তাহলে বিটা = 2 γ/3। 2 × গামার মান কত? 18 × 10⁻⁶/3। 3 দিয়ে কাটাকাটি করলে 6, 6 × 12, তাহলে 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই কিন্তু আমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান। আশা করি বোঝা গেল। তারপরে কী বলেছে? প্রিজমের মধ্য দিয়ে আলোর রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণের মান Δ I1 + I2 - A চিহ্নগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা সেটা দেখাতে বলছে। চলো দেখিয়ে দিই। দেখো, এই চিত্রটা তোমরা আঁকবে, ঠিক আছে? এই পাশের কথাগুলো লিখলে খুব ভালো হয়। এই পাশে যে কথাগুলো আছে, কথাগুলো লিখলে খুব ভালো হয়। ঠিক আছে, তুমি এত কিছু লেখার দরকার নেই, যা যা করা আছে সেটাই কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি অঙ্কটাই কিন্তু এখান থেকে শুরু, চ্যুতিকোণের রাশিমালা। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। তো এটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ কিন্তু এটা। ঠিক আছে, পরীক্ষায় আসে, হয় এটা আসে, তার নাহলে ওই F মানে R = 2F যেটা, ওটা কিন্তু পরীক্ষায় আসে। R = 2F বা Δ I1 + I2 - A, এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, কোনটা আসবে জানি না, কিন্তু এই দুটোর মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে দেখাও যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ যদি হয়, তাহলে আমরা কী লিখতে পারি? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে ওই মাধ্যমের আলোক তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে মিউ ল্যামডা = ধ্রুবক। দেখে নাও কীভাবে লিখতে পারি এটা। আমরা জানি যে প্রতিসরাঙ্ক মিউ = c/v, শূন্যস্থানে আলোর বেগ বাই যে কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে আলোর বেগ যদি ভি হয়, তা ভি হলো কি? তার কম্পাঙ্ক n। আবার আমরা কি জানি যে আলোর গতিবেগ ভি, তার কম্পাঙ্ক n এবং তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার গুণফল, তাহলে ভি = n × ল্যামডা, তাই তো? আবার শূন্যস্থানে আলোর গতিবেগ সি সেটাও কিন্তু n × λ0 লিখতে পারি, শূন্যস্থানে আলোর তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এই সি এর জায়গায় আমরা n λ0 আর ভি এর জায়গায় যদি n λ করি, তাহলে n তো কেটে যাবে। যদি n কেটে যায়,
তাহলে কিন্তু ল্যামডা জিরো বাই ল্যামডা, তাহলে মিউ ইজ ইকুয়াল টু ল্যামডা জিরো বাই ল্যামডা, তাহলে এটাই পড়ে থাকছে। তাহলে কোনাকুনি গুণ করো মিউ ইন্টু ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা জিরো, আর ল্যামডা জিরো কিন্তু শূন্যস্থানে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট রাশি, এটা একটা ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে মিউ ইন্টু ল্যামডা ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে ধ্রুবক। এটাই কিন্তু প্রমাণিত হচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু খুব ভালো একটা প্রমাণ দিয়েছে, ইউনিক টাইপের একটা জিনিস, যা বইতে তোমরা পাবে না, ঠিক আছে। তো নেক্সট দেখো কোশ্চেন কী বলেছে, বলেছে যে 4 সেন্টিমিটার বেদ বিশিষ্ট একটা কাচের ব্লককে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে, কাচের পরম প্রতিসংখ্য 1.5 বলে দিয়েছে। তো দেখে নাও, সে একই সূত্র দিয়েই করবো। কাচের মধ্য দিয়ে আলোর গতিবেগ ভি ইজ ইকুয়াল টু সি বাই মিউ, আমরা এটাকে বললাম মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, যদি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, ভি ইজ ইকুয়াল টু কী হওয়া উচিত, সি বাই মিউ হওয়া উচিত। তাহলে এখান থেকে সি এর মান বসালাম, মিউ এর মান বসালাম, 1.5 ডিগুণ করলে 3 হয়, তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটাই কিন্তু আমাদের উত্তর হবে। এখন বলেছে এটা গেল ভি এর মান, আমাদের চেয়েছে সময়, কত সময় লাগবে। আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে ভি টি ইজ ইকুয়াল টু কত, এস বাই ভি, এসের মান কত, 4 সেন্টিমিটার বলেছে, মানে সেটাকে মিটারে করলে 4 × 10⁻² মিটার, তাই তো। আর ভি এর মান তো বলে দেওয়া আছে, এই যে বের করলাম, কাটাকাটি করলে 2 × 10⁻10, 8টা উপরে উঠে আছে -8 হয়ে, তাহলে -8 আর -2 মানে -10, এত সেকেন্ড কিন্তু উত্তর হবে, ঠিক আছে। তো তারপরটা দেখো কী বলেছে, যে তাপের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। দেখে না উত্তর কী হবে। এই যে তোমাদের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র কী বলছে, যে জুলের সূত্রগুলো 3টে মোট আমাদের জুলের সূত্র আছে। একটা হচ্ছে পরিবাহী রোধ আর এবং তড়িৎ প্রবণতা আই অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ তড়িৎ প্রবণতার বর্গের সমানুপাতিক হবে, অর্থাৎ এইচ প্রপোর্শনাল আই স্কয়ার, যখন আর ধ্রুবক। 2 নম্বরে কী বলছে, তড়িৎ প্রবণতার আই এবং প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে কীভাবে বলছে, পরিবাহিত উৎপন্ন তাপ এইচ এবং পরিবাহী তার রোধের আর এর সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ আই এবং টি ধ্রুবক থাকলে এইচ প্রপোর্শনাল আর হবে। আর 3 নম্বরে বলছে যদি পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবণতার আই যদি অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্ন তাপটা কার সঙ্গে সমানুপাতিক হবে, টি এর সঙ্গে, তাহলে এইচ প্রপোর্শনাল টি হবে যখন আর টি ধ্রুবক। এই যে 3টে সূত্র, এই 3টেই কিন্তু জুলের তাপের এই পাশে একটা এবং এই পাশে দুটো, এই যে 3টে সূত্র বললাম, এই 3টে সূত্র হচ্ছে জুলের সূত্র। কিন্তু তাপ প্রবাহ সংক্রান্ত জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে একই বিভব পর্বে 220 ভোল্ট বিশিষ্ট 60 ওয়াট এবং 100 ওয়াট বাতি দুটিকে প্রথমে শ্রেণী সমবায়, তারপরে বলেছে পরে সমান্তরাল সমবায় যুক্ত করলে কোন দুটি বাতির কোনটি কোন ক্ষেত্রে বেশি উজ্জ্বলভাবে আলো দেবে তা ব্যাখ্যা করো। দেখে না উত্তরটা কী হবে। দেখো একই অঙ্ক এখানে একটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে 220 ভোল্ট কনস্ট্যান্ট রেখেছে, কিন্তু এখানে বলে 40 ওয়াট আর 60 ওয়াট, যেটা আমাদের প্রশ্নে বলেছে একটা হচ্ছে তোমার কত 60 আর হচ্ছে 100, তো এখানে আমাদের 60 আর 100 করেছে, এখানে 40 আর 60 করেছে। তো দেখো অঙ্কটা জাস্ট সেম টু সেম অঙ্ক, শুধু এই ওয়ার্ড দুটোকে চেঞ্জ করতে হবে, ফলে ক্যালকুলেশন কিছুটা চেঞ্জ হবে। কেমন বলছে আমি বলে দিচ্ছি, মনে করো 40 ওয়াটটাকে তুমি মনে 60 ওয়াট ধরো, ঠিক আছে, আর 60টাকে মনে 100 ওয়াট ধরো। তাহলে দেখো বলছে তুমি 60 ওয়াটটাকে 60 ওয়াট ধরতে পারো, 100 ওয়াটটাকে তুমি এটাই ধরো, যেটা বলো ওটাই করো। প্রথমটাকে 40টাকে 60 ওয়াট ধরো, আর 60টাকে 100 ওয়াট ধরো। ধরে দেখো এখানে একই অঙ্কই আমাদের দিয়েছে, প্রথমে শ্রেণী সমবায় পরে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। যুক্ত করলে আমরা প্রথমে যেটা দেখতে পাবো, আমরা যেটা জানি যে কম ক্ষমতা যার শ্রেণী সমবায় যুক্ত করলে, মনে রাখবে যে শ্রেণী সমবায় যুক্ত করলে কম ক্ষমতা যার সে কিন্তু উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ এই 200 এখানে যে বলেছিল না যে 220 ভোল্ট এবং 60 ওয়াট আর 100 ওয়াটের মধ্যে এই 60 ওয়াটের ক্ষমতা কম, ফলে কী হচ্ছে 60 ওয়াটের যেহেতু ক্ষমতা কম, শ্রেণী সমবায় যুক্ত করলে যার ক্ষমতা কম সে কিন্তু উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ এই দুটোকে শ্রেণী সমবায় যুক্ত করলে 60 ওয়াট শ্রেণী সমবায় যুক্ত করলে 60 ওয়াট বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, আর সমান্তরাল সমবায় যুক্ত করলে 100 ওয়াট বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। বোঝা গেল? তো চলো আর ব্যাখ্যাটা কী বলছি দেখো, কারণটা দেখো, কারণ আমরা যদি দেখি 60 ওয়াটের ক্ষেত্রে আমরা যদি রোধের মানটা বের করি, দেখো খাতা কলমেই করে দিচ্ছি। মনে করো আমরা 60 ওয়াটের ক্ষেত্রে আমরা রোধের মান বের করবো, তাহলে 60 ওয়াটের জন্য যদি রোধের মান বের করি তাহলে সেটাকে আমি আলন দিলাম, তাহলে আলনের মান কত, ভি স্কয়ার বাই পি, ভি মানে কত 220 ভোল্ট বলেছে, তাহলে 220 × 220 বাই কত, বাই কিন্তু কত হবে, বাই কিন্তু 60 ওয়াট হয়, তাই তো। আর একটা কথা বলেছে 100 ওয়াটের জন্য আমার R2 এর মান কত হবে, R2 এর মান দেখো 220 × 220 বাই কিন্তু 100, 0 0 0 0 কেটে গেলে 22 22 কত, 22 22 কত হচ্ছে, 2 2 4, 22 44, 4 হাতের 4, 44 আর 4, 22 2 44, 4 হাতের 4, 22 2 44 আর 4 48, মানে 484, তাই তো। 484 ওহম হচ্ছে। আর এক্ষেত্রে দেখো 0 0 কেটে যাচ্ছে, এখানে কাটাকাটি করলে 11 2 22,
3 11 33, সরি 11 22 3 6, তাহলে এখানে কত হবে? কত হবে দেখো, এটা কাটাকাটি করলে এটা যদি আমরা গুণ করি তাহলে উত্তরটা দেখে নাও কত হবে। এটা গুণ করলে হবে 806.6, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি R1-এর যে মানটা, সে R1-এর মানটা কিন্তু বড় হচ্ছে R2-এর থেকে, তাই তো? R1-এর মানটা বড় হচ্ছে R2-এর থেকে, তো এখানেও তাই হয়েছিল। R1-এর মানটা কিন্তু বড় হয়েছিল R2-এর থেকে, ঠিক আছে। এই যে 60 ওয়াটের জন্য কত হয়েছিল? তো 806.67, মানে আমাদের ওটাই আসবে 806.67 ওহম, ঠিক আছে। তো এখানে বলছে শ্রেণী সমবায় যদি যুক্ত করি আমরা, সেক্ষেত্রে কী হচ্ছে? শ্রেণী সমবায় যেহেতু প্রতিটি বাল্বের মধ্য দিয়ে একই প্রবণতা যায়, তাই 40 ওয়াট, মানে আমাদের যেটা 60 ওয়াট বাল্বটির রোধ বেশি হওয়ার জন্য এটি বেশি পরিমাণ ক্ষমতা অপচয় করে, তাই তো? তাহলে এটা কেন হয়? কারণ হচ্ছে P = I² R, সেখানে I কিন্তু কনস্ট্যান্ট, তাহলে P প্রপোর্শনাল আর, অর্থাৎ যার R এর মান বেশি তার ক্ষমতা বেশি শক্তি নষ্ট করতে হচ্ছে, ফলে শ্রেণী সমবায় 40 ওয়াট ক্ষমতার বাল্বটি উজ্জ্বল 60 ওয়াট বাল্বের তুলনায় বেশি হবে। তাই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হবে? যার ক্ষমতা বেশি তার কিন্তু উজ্জ্বলতা কম, আর যার ক্ষমতা কম তার উজ্জ্বলতা বেশি। আর সমান্তর সময়ের ক্ষেত্রে কী হচ্ছে? অবশ্য সমান্তর সময়ের ক্ষেত্রে আমরা সূত্রটা কী পাচ্ছি? যে P = V²/R, অর্থাৎ P এর সঙ্গে R কিন্তু ব্যস্ত অনুপাতে আছে, এবং সেক্ষেত্রে বলছে V এর মানটা কি? V হলো কনস্ট্যান্ট এক্ষেত্রে। তাই সমান্তর সময়ের ক্ষেত্রে বিভব প্রভেদ যেহেতু সমান, তাই ক্ষমতা P = V²/R। এই জন্য 60 ওয়াট বাল্বের রোধ কম হয়। এখানে দেখো, আমাদের 100 ওয়াট যেটা নিয়েছিলাম, আমাদের এখানে 100 ওয়াটের ক্ষেত্রে রোধের মান কিন্তু কম এসেছিল, তাই বলছে যে এখানে 100 ওয়াট বাল্বের রোধ কম হওয়ায় এটি হচ্ছে 60 ওয়াট ক্ষমতার বাল্বটি অপেক্ষা অধিক অপচয় করে। তাই সমান্তর সমবায়ের ক্ষেত্রে হচ্ছে 100 ওয়াট ক্ষমতার বাল্বটির উজ্জ্বলতা বেশি। এটা একটু আগে বলেছিলাম আমি, কী বলেছিলাম যে যার ক্ষমতা বেশি সেই কিন্তু তোমার কী হবে? মানে যার ওয়াটের মানটা বেশি হবে তার কিন্তু, মানে সমান্তর সময় যুক্ত করলে সে কিন্তু বেশি উজ্জ্বল আলো দেবে। আর যার ওয়াটের মান বেশি হবে কিন্তু শ্রেণী সময় যুক্ত করলে সে কিন্তু কম উজ্জ্বল আলো দেবে। বোঝা গেল কী বললাম? এটাই কিন্তু এখানে উত্তর, আশা করি বোঝা গেল। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে যে তড়িৎ কোষের তড়িৎচলক বল, এটা তড়িৎ কোষের তড়িৎচলক বল 2.1 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম হলে কোষের তড়িৎদ্বার দুটিকে বহিবর্তনীতে একটি রোধের সঙ্গে যুক্ত করলে 2.08 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায়। এই রোধটির মান কত হবে? সেটা কিন্তু আমাদের বলতে হবে। তো কী হবে দেখে নাও অঙ্কটা, একটা অঙ্কর উত্তরটা দেখে নাও তোমরা। এই যে আমরা জানি যে V = E - IR, তাই তো? V = E - IR, এটা আমরা জানি, সেই এটাকে বলে নষ্ট ভোল্ট। তাহলে IR মানে কত হবে? E - V, তাহলে I মানে কত হবে? E - V/R। E এর মান বসালাম, V এর মান বসালাম, R এর মান বসালাম, তো এখান থেকে I এর যে মানটা পাচ্ছি সেটা হলো 0.2 অ্যাম্পিয়ার। আবার আমরা V = IR জানি, আমাদের ক্যাপিটাল R এর মান বের করতে বলেছে, তাহলে V/I। V এর মান কত? V এর মান আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে, 2.08, আর I এর মান 0.2 এক্ষুনি বের করলাম। এই দুটো মান বসালে 10.4 এত ওহম, তাহলে আর এর মান কত হচ্ছে? 10.4 ওহম। আশা করি বোঝা গেল। তারপরে দেখো কী বলেছে, বলছে নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও, ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের সমীকরণটি লেখো। দেখে উত্তরটা কী হবে? নিউক্লিয় বিভাজনের যে সংজ্ঞাটা এখান থেকে লিখবে, যে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াসকে উপযুক্ত কোনো ধীর কণা, যেমন নিউট্রন কণা দিয়ে আঘাত করে প্রায় সমভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং সামান্য ভর ধ্বংস হয়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে, সেই বিক্রিয়াকে নিউক্লিয় বিভাজন বলা হয়। এবং এখানে দেখো, এখানে একটা উদাহরণ তোমার এমনি দেওয়ার প্রয়োজন পড়ে। তাছাড়াও দেখো এখানে উদাহরণটাই চেয়েছে তোমার, ইউরেনিয়ামের নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণটি লেখো। অর্থাৎ এই যে সমীকরণটা আজ ইউ হলো ঘরের মধ্যে, এই সমীকরণ তোমার লিখে দেখাতে হবে। তো তোমার দেখো এটা যদি নাও চাইতো তাও তোমার এটা লিখতে হতো, এই কারণে কারণ তুমি সংজ্ঞা লিখছো, তা তোমার তো সঙ্গে উদাহরণ দিতে হবে, তোমার এমনি লিখতে হতো। তো এটা আলাদা করে যখন চেয়েছে, তো তোমার সঙ্গে অবশ্যই লেখার প্রয়োজন আছে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে তেজস্ক্রিয়তার এসআই একক কী? সবাই জানে তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল, তেজস্ক্রিয়তার এসআই একক, ঠিক আছে। বলছে A 234 আর B বলেছে A 234 90 আর থেকে B 208 82 পরিবর্তনে কয়টি আলফা এবং কয়টি বিটা কণা নির্গত হবে তা নির্ণয় করো। এখানে একটু প্রশ্নে ভুল আছে, এটা কিন্তু 234 90, এখান থেকে যেটা দেওয়া আছে ওটা কিন্তু 238 হবে, 34 নয়, 238 90 হবে, আর এটা হচ্ছে 208/82 হবে। এটা প্রশ্নে একটু ভুল আছে, তো এটার সঠিক প্রশ্ন এটাই আছে, এই যে 238/92 ইউ তেজস্ক্রিয় মৌল যা আলফা ও বিটা কণা নিঃসরণে 206/82 পিবিতে পরিণত হলো, এটাকেই বলেছে এ, এটাকেই বলেছে বি।
পরিণত হলে এই পরিবর্তনের মোট কতগুলো আলফা বিটা নিঃসৃত হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই কোশ্চেনটা কিন্তু এখানেই আছে আমাদের, যে x = 8, মানে অর্থাৎ আলফা কণা ওই ভর সঙ্গে সমতা রক্ষা করে আমরা পাচ্ছি কি এক্সের মান পাচ্ছি 8 এবং ওয়াইয়ের যেমন সেটা হচ্ছে 6, অর্থাৎ 8টি আলফা কণা এবং 6টি বিটা কণা নির্গত হবে। ঠিক আছে, 8টি আলফা কণা কী হবে দেখো, তো ঝটপট বলে দিই। যদি এটা 238 হয়, 238 আর এটা যদি 208 হয়, তাহলে মাঝের পার্থক্য কত আমাদের? এদের মাঝের পার্থক্য হচ্ছে তোমার 238 থেকে 200, এটা 238 এবং এটা 206 হওয়া প্রয়োজন, এটাও কিন্তু ভুল আছে, এটা 206 হতে হবে, এটা 238, এটা হচ্ছে 206। এদের পার্থক্য কত হচ্ছে তাহলে? এদের পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে তোমার 32। সে যদি 32 হয়, তাহলে সেই মতো যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমরা দেখতে পাবো 32 যদি ওদের পার্থক্য হয়, তাহলে 4 8 32 হয়, কারণ আলফার এক একটা আলফার ভর সংখ্যা হচ্ছে 4 করে। তো সেই মতো আমরা এখানে তুমি ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবে, যেটা আমি বইতে দেখালাম, এটা ক্যালকুলেশন দেখলে তোমরা বুঝতে পারবে যে এটার উত্তর কী, আলফার বিটার মানটা কীভাবে আসছে। খুব সহজ একটা উত্তর ওটা, ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি প্রশ্নটাই ভুল আছে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে, যে মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি উল্লেখ করো। ত্রুটি দিনাত্মকতা সাধারণত কোন স্কেলে মাপে? দেখো, ত্রুটি দিনাত্মকতা বেসিক্যালি বা পর্যায় বরাবর কী হবে, শ্রেণী বরাবর কী হবে, সেটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, আর বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি উল্লেখ করো, এটা কী বলেছে দেখে নাও। মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলো এখানে দেওয়া আছে, পর্যায়ক্রমে অসঙ্গতি, হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান, বিরল মৃত্তিকা মৌলগুলির আছে পৃথক স্থানের অভাব, এবং অনেকগুলো তোকে পয়েন্ট দেওয়া আছে। তুমি জাস্ট দুটো পয়েন্ট মুখস্থ করে এখান থেকে, ঠিক আছে, দুটো পয়েন্ট মুখস্থ করবে। হাইড্রোজেনের মেন্ডেলিভের পর্যায় সারণীর যে ত্রুটিগুলো ছিল, যে কোনো দুটো বললেই হয়ে যাবে। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে ABC মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, 8 এবং 10, এবং এখানে কী বলেছে, সি হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে 1 নম্বর বলছে বি মৌলের অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। ঠিক আছে, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম, এবং বলেছে যে বি মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে থাকবে। এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে চাইছে। তো দেখে নাও উত্তরটা কী হবে। এই যে হুবহু মাধ্যমিক 2008 সালে আসা একটা কোশ্চেন, সেটাই তুলে দিয়েছে। ঠিক আছে, দেখো ABC পারমাণবিক সংখ্যা হলো, সেখানে প্রত্যেকে দেখো সংখ্যাও মিলে আছে, সি নিষ্ক্রিয় মৌল, সব একই কোশ্চেন দেখো সেম। তোমরা এই হচ্ছে উত্তর দেওয়া আছে 1 2 3, এই তিনটের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আলাদা করে কমেন্টের মধ্যে জানিও, তাহলে আমি সেখান থেকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না, এটা আমি আগের বিভিন্ন ভিডিওতেও বলেছি বহুবার এটা। ঠিক আছে, ওই জন্য আর বলছি না। ঠিক আছে, তারপরে বলেছে দেখো পরের প্রশ্ন, যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়, অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়া দুটো লিখতে বলছে। ঠিক আছে, তো দেখে নাও এটার উত্তর কী হবে। এই তড়িৎ বিশ্লেষণের ব্যাপারটা এর মধ্যে আছে। ঠিক আছে, যে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3 সঙ্গে 60 ভাগ ক্রায়োলাইট এবং 20 ভাগ ফ্লোরোস্ফোর মিশ্রণকে 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড কৌশলে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হয়। ঠিক আছে, তো এখানে এই পুরোটা কিন্তু তোমার তড়িৎ বিশ্লেষণের মধ্যে লিখে দেবে। পুরো না লিখে অন্তত এই জায়গাগুলো লিখতে হবে, যে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের সঙ্গে 60 ভাগ ক্রায়োলাইট আর 20 ভাগ ফ্লোরোস্ফোরের মিশ্রণকে 900 থেকে 950 এই ফ্লোরোস্ফোর এই পর্যন্ত লিখলেই কিন্তু হবে। ঠিক আছে, তারপরে বলছে ক্যাথোডের বিক্রিয়া অ্যানোডের বিক্রিয়া দেওয়া আছে, এটা কিন্তু দেখে দেখে লিখে দেবে। এই বিক্রিয়া দুটো কী হচ্ছে, একটা বিজারণ ঘটে ক্যাথোডে আর অ্যানোডে জারণ ঘটে, সেই বিক্রিয়া দুটো কিন্তু তোমরা এখান থেকে লিখে দেবে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে অসওয়াল্ড পদ্ধতিতে NO3 অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপ সমীকরণ সহ লেখো। এই যে অসওয়াল্ড পদ্ধতি আছেই, এই নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন অসওয়াল্ড পদ্ধতি, এটাও আমি বহুবার দেখেছি। এটা এবং এটা তিনটে বিক্রিয়া দেওয়া আছে। ডিটেলস যদি না লিখতে পারো, অন্তত বিক্রিয়া তিনটে অন্তত লিখে দেখিও। একটা তিনটে বিক্রিয়া লিখলেও হবে, চাইলে ডিটেলস লিখতে পারো। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, অ্যাসিডের সঙ্গে এই NaHCO3 এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়। ঠিক আছে, এবং বলছে এস্টেরিফিকেশান কী সমীকরণ সহ লিখতে বলছে। তো দেখে নাও এটা কী বলছে। এই যে CH3 COOH এর সঙ্গে NaHCO3 এটার বিক্রিয়া করলে, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট যদি বিক্রিয়া করে অ্যাসিডের সঙ্গে, তাহলে CH3COONA এবং CO2 এবং H2 উৎপন্ন হবে। অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। উইথ বিক্রিয়া তোমাদের কিন্তু দেখে দিতে হবে। তারপরে বলেছে এস্টেরিফিকেশান কী, তাই তো এস্টেরিফিকেশান কী সমীকরণ সহ লিখতে বলছে। ইথাইল অ্যালকোহলের সঙ্গে যে বিক্রিয়া করে, সেই বিক্রিয়া করে কিন্তু ইথাইল অ্যাসিডেট এস্টার উৎপন্ন হয়, এবং এই বিক্রিয়ার নামই হচ্ছে এস্টেরিফিকেশান। কী বলেছে, যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিডেট এস্টার উৎপন্ন করে, দ্যাট ইজ এস্টেরিফিকেশান। CH3COOH C2H5OH বিক্রিয়া করছে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, CH3COOH C2H5 আর H2O উৎপন্ন হবে।
আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে চিহ্নিত করতে হবে, যে এবিসি চিহ্নিত করলে আমাদের এটাই লাস্ট কোশ্চেন। C2H5OH এর সঙ্গে বিক্রিয়া করছে কি, এর সঙ্গে বিক্রিয়া করছে যে গাঢ় H2S উপরে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দেখে নাও, এই যে C2H5OH গাঢ় H2S উপর এবং 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করলে এই যে পুরোটা উৎপন্ন হচ্ছে না, এটাই পুরোটা এর মধ্যে C2H4 উৎপন্ন হবে প্লাস H2O। তাহলে C2H4 যেটা সেটাই কিন্তু এখানে হচ্ছে আমাদের এ উত্তর। তাহলে এ মানে জলটাকে লিখেই দেওয়া আছে, তাহলে এর জায়গায় কী হবে C2 এ মানে কত, তাহলে এ মানে আমরা পেলাম C2H4। C2H4 দু নম্বরে বলেছে কি, যে কোনো কিছু একটা বিক্রিয়া করবে তার সঙ্গে এ দিতে হবে, তার সঙ্গে বি, আচ্ছা এ মানে তো বলেই দেওয়া আছে যে C2H4, তাই তো C2H4 এর সঙ্গে Br2 বিক্রিয়া করছে। ওকে, C2H4 এর সঙ্গে Br2 যদি বিক্রিয়া করে এবং মাঝখানে কী দিতে হবে আমার CCl4 দিতে হবে, ঠিক আছে। CCl4 বা ক্লোরোফর্ম দেওয়া যেতে পারে, দিলে বি উৎপন্ন হবে। দেখে নাও বিক্রিয়াটা কি, এই যে C2H4 বিক্রিয়া করছে, সঙ্গে Br2 দিচ্ছে, CCl4 আর কার্বন টেট্রাক্লোরাইড দিলেও হয় আর ক্লোরোফর্ম দিলেও হয়। দিলে তোমার তৈরি করবে কি Br(H2C) বন্ড CH2Br, ইথিলিন ডাইব্রোমিন উৎপন্ন করবে। তাহলে আমাদের এটাই ইথিলিন ডাইব্রোমিন যেটা, সেটাই কিন্তু আমার বি। তাহলে বি মানে কত, বি মানে হচ্ছে Br(H2C) বন্ড CH2Br, এটাই কিন্তু আমার অপশান বি। আর বলেছে এ থেকে সি তৈরি করছে, এ মানে কত C2H4। এই C2H4 যদি আমরা কী দেবো, নিকেল দেবো আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার হাইড্রোজেন। দেখো এই যে C2H4, এটা হাইড্রোজেন সংযোজন। C2H4 আমরা কী করছি, আমরা হাইড্রোজেন দিচ্ছি, নিকেল দিচ্ছি এবং 250, এখানে 200 বলেছে, এখানে 250 একই ব্যাপার, 200-250 কোনো পার্থক্য হয় না। তাপ দিলে আমাদের কথা ইথেন তৈরি হবে, H3C বন্ড CH3। তাহলে আমার উত্তর যে সি যেটা, সেটা কী, তাহলে এই সি মানে কিন্তু আমার H3C বন্ড CH3। বোঝা গেল? তাহলে এবিসি জিনিসটা কি, ঠিক আছে, বোঝা গেল বিক্রিয়াগুলো কীভাবে হবে। এই ছিল আমাদের প্রথম স্কুল WB স্কুল, যে টেস্ট পেপারটা দেয় আমাদের, সেই স্কুল টেস্ট পেপারের প্রথম স্কুলটা। নেক্সট দিন আমরা দ্বিতীয় স্কুল দেখবো। এটা প্রথম স্কুলটা কী ছিল, স্কুলের নাম ছিল আমাদের দ্য পার্থভবন মিশন হাই স্কুল ছিল, পার্থভবন ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে। তো এটা আমাদের শেষ হলো। নেক্সট দিন আমরা 2 নম্বর যে স্কুলটা আছে সেটা কিন্তু আমরা দেখব। চলো আজকে এই পর্যন্ত থাক। তোমরা যারা ভিডিওটা দেখছো প্রথমবার, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে, ঠিক আছে। নেক্সট দিন দেখা যাবে ফুল সলিউশন নিয়ে, আবার একটা স্কুল নিয়ে বসবো, ঠিক আছে। চলো।